আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, এই জিনিসটা পরিকল্পিত ছিল যে গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতর একটি কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হবে। যে বৈঠকেই কিন্তু ইউক্রেন কেন্দ্রিক যে ঐতিহাসিক খনিজ চুক্তির কথা বলা হচ্ছে সেটা হবে, এবং ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে নতুন দিগন্ত উন্মোচনের যে রাস্তা সেটাও উন্মোচন হবে। সেই বৈঠকের কথা ছিল, সেই বৈঠকটিও হয়েছে। তবে সেই বৈঠকটি ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কির জন্য মোটেও ভালো কিছু হয়নি, কারণ নজিরবিহীনভাবে ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্ট হাউস হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। নজিরবিহীনভাবে বাকযুদ্ধ হয়েছে সেই বৈঠকে। পৃথিবীর ইতিহাসে অন্যতম উত্তপ্ত বৈঠক বলা হচ্ছে এটাকে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তপ্ত বৈঠকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আমি আপনাদের দেখাচ্ছি যে ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের এই বাকযুদ্ধটা কোন পর্যায়ে চলে গিয়েছিল। এই বৈঠকটির ভিডিও ফুটেজ দেখে আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি যে কূটনীতিক পর্যায়ে এই ধরনের বৈঠক কখনো আবার হতে পারে। দুইটি দেশের রাষ্ট্রপ্রধান এইভাবে কখনো বৈঠকে মিলিত হতে পারেন। আর ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি, যিনি ভিক্ষা করে যুদ্ধ করছেন এই যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এইভাবে হুমকি ধামকি এবং এত উত্তপ্ত বাক্য আসলে কোন সাহসে বলে থাকেন। চলুন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজটি দেখি। আপনি আপনার দেশ নিয়ে জুয়া খেলছেন, আপনার দেশের মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। এমনকি আমার দেশ যুক্তরাষ্ট্রকে আপনি অসম্মান করছেন। That's back to you. Far more than a lot of people said they should have. Have you said thank you once? আপনি একবারও কি এই বৈঠকে আমাদের ধন্যবাদ দিয়েছেন? গত বছর আপনি পেনসিলভেনিয়ায় বিরোধী দলের ক্যাম্পেইনে অংশগ্রহণ করে প্রেসিডেন্টকে বহু প্রশংসা করেছেন। আজকে যখন আপনার দেশকে বাঁচাতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আপনি একবারও কি ধন্যবাদ দিয়েছেন? আমাকে ক্ষমা করবেন, আপনি উচ্চ স্বরে বললে সবকিছু ঠিক হয়ে যাবে না। তিনি আপনার উপর উচ্চ স্বরে কথা বলছেন না। ওকে, আপনি অনেক কথা বলেছেন, আমার কথা শুনুন। আপনার দেশ একটি ভয়াবহ বিপদে রয়েছে, যেখান থেকে আপনি বিজয় লাভ করতে পারবেন না। আপনি বিজয় হচ্ছেন না, আপনি পরাজিত হচ্ছেন। আপনারা একেবারে একা ছিলেন, আর সেই জায়গায় আমরা আপনাদের সহযোগিতা করেছি। আমাদের একটা অপদার্থ প্রেসিডেন্ট আপনাদের $350 বিলিয়ন অস্ত্র এবং বিভিন্ন মিলিটারি সামগ্রী দিয়েছে। যদি আমরা এটা না দিতাম, তাহলে 2 সপ্তাহের মধ্যে আপনাদের যুদ্ধ শেষ হয়ে যেত, আপনারা হেরে যেতেন। 3 দিনেই শেষ হয়ে যেত, এটা আমি স্বীকার করি। আমি পুতিনকেও বলেছি যে 3 দিনেই শেষ হয়ে যেত। আপনি আমাদের ধন্যবাদ দিয়ে আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আর সেটা না করে উল্টো আপনি নিজে ভুল হয়ে আমাদের সঙ্গে, আমাদের মিডিয়ার সামনে আমাদের সঙ্গে যুদ্ধ করছেন। নজিরবিহীনভাবে মিস্টার জেলেনস্কি যুক্তরাষ্ট্রের ভেতরে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকযুদ্ধ করলেন, এটাই কিন্তু বলা হচ্ছে জেলেনস্কির যে শেষ কফিনের প্যারেক সেটা তিনি মেরে দিয়েছেন। কোনোভাবেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর সহযোগিতা করবে না। আর রাশিয়ার জন্য এটা একটা বাম্পার সুযোগ। রাশিয়া এখন তার সামরিক বাহিনী ফুল স্কেলে মুভ করাবে, এবং ইউক্রেনের আরো বড় বড় জায়গা দখল করা এখন শুধু সময়ের ব্যাপার। এখন আমরা যত যাই বলি যে আমেরিকার অনেকটা পতন সুনিশ্চিত, তাদের পরাজয় হচ্ছে, এটা বাস্তব কথা। তবে এখনো আমেরিকা সুপার পাওয়ার। যদি চীন আমেরিকাকে টপকে 1 নম্বরেও যায়, 2য় নম্বরে কিন্তু যুক্তরাষ্ট্রই থাকবে। সুপার পাওয়ারের যে তকমা, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের কমবে না। এখন একটি সুপার পাওয়ার দেশের প্রেসিডেন্টকে, যার সহযোগিতায় আপনি নিজে টিকে আছেন, তাকে যদি মিডিয়ার সামনে এইভাবে আপনি বাকযুদ্ধের মধ্যে অপমানিত এবং লাঞ্ছিত করেন, সে কিন্তু ছেড়ে দেবে না। ডোনাল্ড ট্রাম্প ঠিক তাই করেছে। তাকে ধরে নিয়ে হোয়াইট হাউসের বাইরে নিক্ষেপ করেছে যে আপনি আর প্রবেশই করবেন না, আপনার সঙ্গে কোনো বৈঠক নেই। ইউক্রেনের ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এখন আর কোনো বৈঠক বা সম্মতি চাইবে না। যুক্তরাষ্ট্র শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করবে অন্যান্য দেশের ক্ষেত্রে যেমনটা বাস্তবায়ন করেছে। আফগানিস্তানের ভেতর যুদ্ধ শুরু করার পূর্বে
বা ইরাকের ভেতর যুদ্ধ শুরু করার পূর্বে সাদ্দাম হুসাইন বা তালেবানদের কাছ থেকে যুক্তরাষ্ট্র কিন্তু অনুমতি নেয়নি যে তোমার দেশে আসবো, তোমার দেশে আক্রমণ করব, তুমি আসলে কি অনুমতি দাও, এমন কথা কিন্তু জিজ্ঞাসা করেনি। ঠিক একই পলিসিতে ডোনাল্ড ট্রাম্প এবার সিদ্ধান্ত নিতে চলেছেন। প্রথমে এগ্রিমেন্ট করে 50-50, ইউক্রেনের 50, আমাদের 50 খনিজ সম্পদ ভাগাভাগি করতে চেয়েছিলেন। এখন ট্রাম্প এমন সিদ্ধান্ত নিচ্ছেন যে 100%ই আমাদের, সরাসরি সকল কিছু আমরা নিয়ে নেব, আমাদের ট্রুপস সেই জায়গায় মোতায়েন করে খনিগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেব, রাশিয়ার সঙ্গে চুক্তি করে নেব যে তোমরা আমাদের এই জায়গায় আক্রমণ করো না, তোমরা তোমাদের যে দখলকৃত এলাকা রয়েছে সেখান থেকে খনিজ সম্পদ উত্তোলন করো, আমরা আমাদের জায়গা থেকে ইউক্রেনের এখান থেকে উত্তোলন করব। এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য যে সকল পার্টিগুলো রয়েছে আমাদের কি করে ঠেকায়, ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই মোডে রয়েছেন। এখন এই যে সার্বিক পরিস্থিতি, নতুন একটা কিন্তু জটিলতা তৈরি হলো। এখন ইউরোপীয় ইউনিয়নও মোটামুটি খুব একটা ডোনাল্ড ট্রাম্পের উপর খুশি নয়, যেহেতু এত বড় স্কেলে খনিজ সম্পদ নিয়ে যাচ্ছে, যেটা ইউরোপেরও কিন্তু স্ট্র্যাটেজিকভাবে একটা চিন্তা ছিল এগুলো ব্যবহার করার। এখন দেখার বিষয়ে এই জটিল প্রক্রিয়ায় দাবার চালটা আসলে ইউরোপীয় ইউনিয়ন এখন কিভাবে দেয়। তারা কি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে দিবে না জেলেনস্কির পক্ষে দিবে, সেটাই বিষয়। যদি তারা জেলেনস্কির পক্ষেও দেয়, ইউরোপীয় ইউনিয়ন খুব একটা বড় তফাৎ রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধক্ষেত্রে তৈরি করতে পারবে না, কারণ তারা নিজেরাই রাশিয়ার আগ্রাসনের ঝুঁকিতে রয়েছে। সামরিক ক্যাপাবিলিটির দিক থেকে বিবেচনা করলে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে মোকাবেলা করতে পারবে না যুক্তরাষ্ট্রকে ছাড়া। যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপট এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের এই বৈঠককে কেন্দ্র করে রাশিয়ার পক্ষ থেকে কূটনীতিক প্রতিক্রিয়া দেখানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা টেলিগ্রাম পোস্টে লেখেন, জেলেনস্কি বদমাশ, ডোনাল্ড ট্রাম্প তার সর্বোচ্চ যে সংযত আচরণ রয়েছেন সেটা তিনি দেখিয়েছেন। কারণ সচরাচর কিন্তু ট্রাম্প এই ধরনের আচরণ করেন না, তিনি এর থেকেও কিন্তু অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করেন। যদিও জেলেনস্কির সঙ্গে এই বৈঠকে অত্যন্ত ভালোভাবেই তিনি বিষয়টা ট্যাকেল করার চেষ্টা করেছেন এবং কথা বলেছেন। এর প্রশংসা কিন্তু করছে রাশিয়া সহ বিশ্ব মিডিয়া। এবং দেখুন, পুরো পৃথিবীর মানুষের জন্য জেলেনস্কির এই নেতৃত্ব এবং তার যে কথাবার্তা এবং এই যুদ্ধে জড়িয়ে যাওয়া এবং ইউক্রেনের আজকের পরিণতি, সেটা সবার জন্য একটা শিক্ষা, বাংলাদেশের মানুষের জন্য একটা শিক্ষা। বাংলাদেশের কিছু কিছু নেতার মধ্যেও কিন্তু জেলেনস্কির গুণ একেবারে স্পষ্টভাবে ফুটে উঠছে। কারণ তারা কিছু হলেই যুদ্ধ, কিছু হলেই কিন্তু নানান ধরনের যে সংঘাতময় কথাবার্তা সেগুলোকে সামনে আনেন এবং তারা এমন ভাব দেখান যে বাস্তবতা যে আসলে কি জিনিস এবং বাস্তবিক অর্থে প্রস্তুতি এবং যুদ্ধ কৌশলে সকল কিছু যে একটা ম্যান্ডেট আছে, একটা ধাপে ধাপে পরিকল্পনা আছে। একটি যুদ্ধ শুরু হলে রাতারাতি শেষ হয়ে যাবে না। দীর্ঘ সময় আমরা কিভাবে যুদ্ধ করব, কে সহযোগিতা দেবে, আমাদের সহযোগিতা আছে কিনা, আমাদের এত জনসংখ্যা 16 থেকে 17 কোটি, তাদের ভবিষ্যতের কি হবে, এই সার্বিক বিষয়ে কূটনীতিক পলিসির মাধ্যমে সমাধান করা যায় কিনা, এই সকল বিষয় তারা কিন্তু ভাবেন না। তাদের মাথায় শুধু একটা জিনিসই ঘোরে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। আর এগুলো থেকেই কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে। সেই সকল নেতৃত্ব এবং সেই সকল মানুষের উস্কানিমূলক যে কথা রয়েছে সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাস্তবিক প্ল্যান করতে হবে। মানুষের স্বার্থে, দেশের স্বার্থে বাস্তবিক চিন্তা করতে হবে। এটাও কিন্তু আমাদের জন্য শিক্ষা। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়ী, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।